আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাম্প্রতিক সময়ে একটি বাক্য বা একটি কথা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। বিএনপির কোনো একটি জায়গার একটি স্থানীয় পর্যায়ের নেতা, কেউ কেটা তেমন কেউ নন, জাস্ট যার নাম জানারও প্রয়োজন নেই, কিন্তু তার বক্তব্যটি সারা বাংলাদেশে ভাইরাল হয়ে পড়েছে। বক্তব্যটি হলো এরকম: তিনি একজন সাংবাদিককে উদ্দেশ্য করে বলেছেন তার আঞ্চলিক ভাষায় যে, তোমরা লিখবা আর আমরা তোমাদেরকে পিটাবো। তোমরা যা ইচ্ছে তাই লিখতে পারো, ওতে আমাদের কিছু আসে যায় না, এবং তোমাদের কোনো লেখা যদি আমাদের অপছন্দ হয় তাহলে তোমাদেরকে আচ্ছামতো বেধড়ক পিটুনি দেওয়া হবে। এবং এটা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে। বিষয়টা হাস্যকর। বিষয়টা হাস্যকর এই কারণে যে, প্রথমত হলো যে আপনি লিখবেন, তারপর আরেকজন পড়বেন, তারপরে তিনি প্রতিক্রিয়া দেখাবেন, আপনাকে মারবেন, পিটাবেন। কিন্তু বাংলাদেশে এখন এই মুহূর্তে যা চলছে, বিশেষ করে মূলধারার যে গণমাধ্যমগুলো, সেটা টেলিভিশন বলেন কিংবা পত্রপত্রিকা বলেন, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, এখানে সরকার বিরোধী কোনো কিছু লেখা যাচ্ছে না, বলা যাচ্ছে না। সীমিত আকারে টক শোগুলোতে বলা যাচ্ছে, কিন্তু যিনি অ্যাঙ্কর, প্রযোজক বা আমন্ত্রিত অতিথি, তাকে খুব হিসেব করে কথা বলতে হচ্ছে। যখন টেলিভিশনগুলোতে লাইভ চলে তখন মানুষ স্বাধীনভাবে যে কোনো কথা বলতে পারে, কিন্তু ধরুন কোনো একজন অতিথি যদি বেফাঁস কোনো কিছু বলে থাকেন বা বলেন, পরবর্তীতে আর তাকে সেই স্টেশনগুলোতে ডাকা হয় না। এখানে সংবাদপত্র জগতে এই মুহূর্তে যা কিছু হচ্ছে, আমার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমি আমার যে নিজস্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বাস্তব অবস্থা বোঝানোর চেষ্টা করব। আমার অনেকে আপনারা জানেন যে কর্মজীবন শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে, এবং সেটা একদিন দুই দিন নয়। ১৯৮৬ সনে 1986-এ আমি দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকে আমার কর্মজীবন শুরু করেছিলাম। এরপরে প্রায় টানা ৫ বছর সংবাদপত্রে ছিলাম। সেখান থেকে বের হয়ে ব্যবসা বাণিজ্য করি, তারপরে রাজনীতি করি। এরপর ২০০০ সেই অ্যাকশন থেকে ন্যাশনাল পলিটিক্সে এমপি মনোনয়নের জন্য চেষ্টা করি। ২০০৮ সনে প্রথম নির্বাচন করি। এর আগে ২০০৬ সনে যে ১/১১-র আগে একটা নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে মনোনয়নের দৌড়ে এগিয়েছিলাম, এবং সেই নির্বাচনটা যদি হতো তাহলে হয়তো সেখানে আমি মনোনয়ন পেতাম। তাহলে দেখুন, ২০০১ সনে যে জাতীয় রাজনীতি শুরু করেছিলাম সেটি পূর্ণতা পেল ২০০৮ সনে। প্রায় টানা ৮ বছর একটি মনোনয়ন পাওয়ার জন্য তৃণমূলে আমাকে কাজ করতে হয়েছে। নির্বাচিত হওয়ার পর সেই আমার যে পুরনো পেশা সাংবাদিকতা, সেটার সুবাদে আমরা জাতীয় দৈনিকগুলোতে আমি নিয়মিত, যেটিকে বলা হয় পোস্ট এডিটোরিয়াল, উপসম্পাদকীয়, সেটা লেখা শুরু করলাম। আমার যারা বক্তব্য শোনেন তাদের সংখ্যা যেভাবে অনেক, তদ্রূপ আমি লিখেছি, আর সংবাদপত্রের পাঠক যারা আছেন তারা পড়েননি একটিবারের জন্য, এরকম সংখ্যা সম্ভবত বাংলাদেশে কম আছেন। তো কাজেই ২০০৮ সন থেকে লিখছি বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, যুগান্তর, এরপর আমাদের সময়, দৈনিক নয়া দিগন্ত সহ প্রায় সব পত্রপত্রিকাগুলোতে। আর সাক্ষাৎকার ছাপা হয়েছে, আমার বক্তব্য ছাপা হয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, সেগুলো ছাপা হয়নি এরকম কোনো প্রথম শ্রেণীর পত্রিকা বাংলাদেশে নেই, ইংরেজি এবং বাংলা সব জায়গাতেই। দ্বিতীয়ত, যে আমি যাদের সঙ্গে আমার কর্মজীবন শুরু করেছিলাম ৮৬ থেকে একদম ৯০ পর্যন্ত, বলতে গেলে তারাই এখন বাংলাদেশের সংবাদপত্র জগতের কিংবদন্তি। কেউ সম্পাদক, কেউ উপসম্পাদক, কেউ মালিক, কেউ হয়তো অনেকে রিটায়ার্ড করে ফেলেছেন, অনেকে স্টার হয়ে গেছেন, একেবারে সংবাদপত্র জগতের স্টার। ফলে কি হলো, আমার এই যে বহুমুখী যাকে বলা হয় পেশা, সাংবাদিকতা, ব্যবসা, রাজনীতি, লেখালেখি, আরও অনেক কিছু,
এর ফলে কি হলো, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আমার যে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে, সেই কানেক্টিভিটির কারণে আমি না চাইলেও অনেক বাস্তব বিষয়াদি আমার কাছে চলে আসে। আমি একটা জায়গাতে ঢোকার সঙ্গে সঙ্গে সেখানে আমার অভিজ্ঞতার আলোকে আমি যে সমস্যাগুলো দেখতে পাই, যেগুলো বলতে হয় না, আমি বুঝতে পারি। তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে এই বর্তমান জমানাটি, অর্থাৎ তারেক রহমান সাহেবের জমানাটি, এটি একটি দুর্বোধ্য সময়। যদি এরশাদ জমানার সঙ্গে তুলনা করি, শেখ হাসিনা কিংবা তারেক রহমান সাহেবের আগের জমানাগুলোর সঙ্গে তুলনা করি, সবচেয়েতে বিপদগ্রস্ত, সবচেয়ে কুয়াশাচ্ছন্ন, সবচেয়ে অনুর্বর, ধূসর এবং যেটিকে বলা হয় ব্যারেন, এই যে সমাজ কখনো কোনো কিছু উৎপন্ন করতে পারে না, বন্ধ্যত্বের শিকার, সেই রকম একটি সমাজের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। এখন এটা কি উনি বুঝে করছেন, না বুঝে করছেন, এটা কি উনি ইচ্ছায় করছেন, অনিচ্ছায় করছেন, এটা কি জেনে করছেন, না জেনে করছেন, আমি এগুলো ইন ডিটেলসে যাব না। বাস্তব অবস্থা হলো, শেখ হাসিনার জমানাতে, ধরুন আমার কথাই বলি, অন্য সবাই যারা আছেন, আমরা দুহাত খুলে লিখেছি, যে যার মতো করে লিখেছি ওই সময়টিতে। হ্যাঁ, আমার দেশের মতো পত্রিকা বন্ধ হয়েছে, মাহমুদুর রহমান তিনি জেলে গিয়েছেন, কিন্তু আমার দেশ যা করেছে তার চেয়ে ১০০ গুণ বেশি নয়াদিগন্ত পত্রিকা তারা সেই সরকার বিরোধী সমালোচনা করেছে, রিপোর্ট করেছে। প্রথম আলো ইন্টেলেকচুয়ালি ১০০০ গুণ বেশি করেছে। এমনকি সরকার সমর্থক পত্রিকাগুলো, যেমন বসুন্ধরার মালিকানাধীন যে পত্রিকাগুলো, সেগুলোও কিন্তু কোনো অংশে এক চুল ছাড় দেয়নি। সরকারের প্রশংসা করে একটি নিউজ ছাপা হয়েছে, তো সরকার বিরোধী নিউজ ছাপা হয়েছে ১০টি। এইভাবে তারা কি করত, সরকারের সাথে সম্পর্ক রক্ষা করত, আবার জনগণের সঙ্গেও সম্পর্ক রক্ষা করে পত্রিকার সার্কুলেশন ঠিক রাখত। ফলে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া তখন শেখ হাসিনার জমানাতে রীতিমতো রমরমা একটা অবস্থা তৈরি হয়েছিল। প্রায় সব টেলিভিশনগুলোতে দ্বিধার্সে যেভাবে টক শো হতো, মানে আমি তো শেখ হাসিনার পতনের ৩-৪ বছরের মানে পর্যন্ত সময় ঘুমাতেই পারতাম না। প্রতি রাত্রে ১টা-২টো করে টক শো থাকতো, ডেইলি ৩টা করে টক শো থাকতো, এবং এটা এত বেশি চলতো। আর যা মুখে আসে, মানে যা মুখে আসে স্বাধীনভাবে সেই কথাগুলো আমি কিন্তু শেখ হাসিনার জমানাতে বলে গেছি, লিখে গেছি নির্দ্বিধায়। কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা এলো, ঠিক সেই জমানাতে আসার পরে আমার ভিতরে একটা মবের, মানে মনে হতো যে কেউ হয়তো মব করবে। আমি নিচে মনে করতো যে একটা কথা, বেফাঁস একটা কথা বললে বা স্বাধীন মতো একটা কথা বললে, যেটি ইউনূস সাহেবের বিরুদ্ধে যাবে, এনসিপির বিরুদ্ধে যাবে, তারা হয়তো একটা মব তৈরি করবে। আর আমার মধ্যে ভয়টা যতটা না ছিল, তার চেয়ে বেশি ভয় ছিল যারা আমাকে দাওয়াত করত, অর্থাৎ টেলিভিশন কর্তৃপক্ষ। এই জন্য হয় কি, অনেকটা সেলফ সেন্সরশিপ নিয়ে আমি লেখালেখি করতাম, তারপরে বলতাম, কিন্তু সেটারও একটা সীমা ছিল। কিন্তু যখন তারেক রহমান সাহেবের সরকার এলো, তখন প্রথমে যে কাজটি হলো, সেই কাজটি হলো আমাকে লেখা বন্ধ করে দিতে হলো। নয়াদিগন্ত পত্রিকায় আমি এমনি লেখা বন্ধ করলাম। এর কারণ হলো, যখন আমার কাছে মনে হলো যে নয়াদিগন্ত শেখ হাসিনার জমানাতে যেভাবে শেখ হাসিনা বিরোধী লেখাগুলো ছাপাতো তারা, কিন্তু কোনো অবস্থাতেই এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা জামাতের বিরুদ্ধে কোনো লেখা তারা ছাপাবে না। এই যে পত্রিকাগুলো, এই পত্রিকাগুলোর অনেকগুলো হিপোক্রেসি আছে। তারা যখন অন্যের বিরুদ্ধে হয়, আপনি এখন প্রথম আলোকে যত কথাই বলেন না কেন, আপনি ট্রান্সকমের বিরুদ্ধে কোনো নিউজ ছাপাতে পারবেন না। আপনি মতিউর রহমানের বিরুদ্ধে কোনো নিউজ সেখানে ছাপাতে পারবেন না। মানে যত কিছু আছে, অবশ্য শেখ হাসিনা, জয়, এদের বিরুদ্ধে যত কথা বলেন না কেন, তারা কিন্তু সেটা খুব সুকৌশলে সেটা ছাপিয়ে দিবে। তো এই কর্পোরেট যে মন মানসিকতা, সেই মন মানসিকতা নয়াদিগন্তরও ছিল। ফলে আমি সেই পত্রিকা ইচ্ছে করে লেখা বন্ধ করলাম, এবং সেখানে আমার প্রায় ৫ লাখ টাকা, মোর দ্যান ৫ লাখ টাকা আমার সেই লেখক সম্মানই এখন পর্যন্ত বাকি আছে। কিন্তু সেই
ইউনূস জমানাতে তারা সবচেয়ে বেশি বিজ্ঞাপন পেয়েছে, রমরমা অবস্থা তাদের ছিল। এখন যদিও এতটা নাই, কিন্তু ওই সময় যে তারা অনেক কিছু করেছে, কিন্তু আমার টাকাটা কিন্তু দিতে পারেনি। ফলে এই যে ইসলামকে কেন্দ্র করে তারপর সংবাদপত্রকে হাতিয়ার হিসেবে বানিয়ে যেই সমস্ত মানুষ নীতি এবং নৈতিকতার কথা বলে, তারা একজন লেখকের ৫ লাখ টাকা বেতন, মানে ভাতা, সম্মানী যেটাই বলেন না কেন, সেটা তারা দেয় না, দিতে পারে না। এবং এজন্য প্রয়োজনে মানে এদেরকে মামলায় ফেলানোর মতো অবস্থা হয়ে গেছে, যে এদের বিরুদ্ধে যে মামলা করবেন, তখন আবার বলবে হায় হায় হায়, এটা কি ধরনের অবস্থা, একজন লেখক একজন পত্রিকার বিরুদ্ধে মামলা করছে। তো এই হলো পত্রপত্রিকাগুলোর হিপোক্রেসি। এনিওয়ে, এখন যেটা আসি সেটা হলো নয়া দিগন্তে বাদ দিয়ে আমি বাংলাদেশ প্রতিদিনে লেখা শুরু করলাম। তো বাংলাদেশ প্রতিদিনে লেখা শুরু করলাম, লিখছি। প্রতি লেখা ১০,০০০ টাকা করে পাই, একটা লেখা ছাপা হয় ১০,০০০ টাকা, সেভাবে তাদের সঙ্গে চুক্তি হলো এবং বেশ কয়েক মাস লিখলাম। তো লিখতে গিয়ে হঠাৎ করে সেখানে সাবেক সম্পাদক নঈম নিজাম, আমার বন্ধু মানুষ, কোনো একটা লেখায় তার নামটি উল্লেখ করলাম যে নঈম নিজাম এই কথা বলেছে। এই নঈম নিজামের নাম নিলাম কেন? এজন্য পত্রিকায় যারা এই সরকারপন্থী মানে বিএনপি পন্থী যারা সাংবাদিক ছিলেন, যারা একসময় নঈম নিজামের জুতো টানতেন, নঈম নিজাম যদি মল ত্যাগ করতে চাইতেন, তারা ২ হাত পেতে দিত যে হুজুর আমার এই হাতের উপর আপনি মল ত্যাগ করেন। এই ধরনের নঈম নিজামের যারা দালাল ছিল, সেই সকল দালালরা করলো সেই লেখা, বলল যে না, এটা ছাপানো যাবে না। কেন ছাপানো যাবে না? এখানে নঈম নিজামের বিরুদ্ধে মামলা আছে, এটা যদি ছাপানো হয় তাহলে সরকার কি বলবে। মূলত এরা সবাই বিএনপির পান্ডা। তাই বললাম যে না, ঠিক আছে, এই অবস্থা যদি হয় আমি আর এই পত্রিকায় লিখব না, এই পত্রিকায় লিখব না, বাদ, সেই পত্রিকায় লেখা বাদ। যদিও মালিক পক্ষ থেকে শুরু করে সবাই সেই মানে তাদের সবার সাথে সম্পর্ক ভালো, কিন্তু ওই যে দলের মানে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানে যে বিএনপির যারা পান্ডারা ঢুকে গেছে, সেই পান্ডারা যেখানে সাবেক সম্পাদকের একটা নাম ওখানে উল্লেখ করার মতো অবস্থা তাদের নেই, অন্য লেখা বাদ। অথচ সেই বাংলাদেশ প্রতিদিনে আমি বাহাউদ্দিন নাসিমের বিরুদ্ধে লিখেছি, শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছি, শেখ হাসিনার প্রাইভেট সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি, দুজন সেক্রেটারি ছিলেন, একজন হলো এনআই খান, নজরুল ইসলাম খান, তার বিরুদ্ধে লিখেছি। আরেকজন প্রাইভেট সেক্রেটারি ছিলেন মেজবা, তার বিরুদ্ধে লিখেছি। মন্ত্রী, এমন কোনো মন্ত্রী নেই তাদের বিরুদ্ধে শেখ হাসিনার জামানাতে বাংলাদেশ প্রতিদিনে ২০০৯ থেকে একেবারে ২৪ পর্যন্ত যা ইচ্ছে তাই সেখানে লিখেছি। কোনো দিন একটা শব্দ সেই সময়টাতে পত্রিকায় যারা আওয়ামী লীগপন্থী সাংবাদিক ছিলেন, একটা শব্দ তারা কখনো কাটেনি। আচ্ছা, এরপর কি করলাম? বাংলাদেশ প্রতিদিন ছেড়ে কালের কণ্ঠে লেখা শুরু করলাম। কালের কণ্ঠের একজন সম্পাদক ছিলেন একজন কবি, মূলত উনি কোন পত্রিকায় চাকরি করেন বা কি ধরনের সাংবাদিক জানি না, বাট একজন হাসান হাফিজ নামে একজন কবি। সেই কবি হিসেবে আমি তার কোনো কবিতাও পড়িনি, কিন্তু কবি হিসেবে তাকে সবাই যেহেতু জিজ্ঞাসা করে, যেমন কালের কণ্ঠে একটা সময় সম্পাদক ছিলেন ইমদাদুল হক মিলন, অনেক নাম করা এমিনেন্ট রাইটার, তার লেখা পড়েনি বাংলাদেশে এমন কোনো পাঠক নেই। তো সেই তুলনায় পট পরিবর্তনের পরে এরকম একজন নিরীহ গোবেচারা মানুষ, যাকে সবাই প্রেস ক্লাবের লাইব্রেরির সম্পাদক বলে, মানে সে লাইব্রেরিতে বসে থাকে, চা সিঙ্গারা খায় আর এই সাংবাদিক পলিটিক্স করে। তো পট পরিবর্তনের পরে এই লোকটিকে প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বানানো হলো, আর এই লোকটিকে আবার কালের কণ্ঠে এনে বসানো হলো যেন বসুন্ধরা গ্রুপ থেকে সে মাসে একটা ভালো বেতন ভাতা পেয়ে সুন্দর মতো চলতে পারে। তো এই মানুষটি এবং তার সাথে অন্যান্য আরও বেশ কিছু লোক ঢুকে পড়লো, একেবারে জুনিয়র, যারা কখনো স্টাফ রিপোর্টারও ছিল না বা ২ কলম লিখেনি, তারা হঠাৎ করে বললো আমরা তারেক জিয়ার সৈনিক, আমরা বিএনপির সৈনিক, আমরা মস্ত বড় সাংবাদিক বলে হুর হুর করে জোর জোর করে কালের কণ্ঠের দখল নিল। দখল নেওয়ার পর যখন আমি কালের কণ্ঠে লিখি, সেই কালের কণ্ঠেও বেশ ৪-৫ মাস লিখলাম। লেখার পরে হঠাৎ করে দেখা গেল একদিন একটা লেখা, সেই লেখার আপনি বুঝেন যে লেখার ত্রুটিকে, পুরো লেখাটা লিখলাম, শেষের যে বাক্যটি, যে বাক্যটির কারণে সেই লেখাটা ছাপানো হলো না, এবং রাতে ১২টার সময় ওই যে পাঠাগার সম্পাদক প্লাস কালের কণ্ঠের সম্পাদক কবি সেই ভদ্রলোক সে নিজে এসে মানে রীতিমতো সন্ত্রাসের মতো সেই লেখাটা সে সেখান থেকে নামিয়ে ফেলল। লেখাটার শেষ বাক্যটা এরকম ছিল, ২০১৪ সনে যে নির্বাচনটা হয়েছে
শেখ হাসিনা যাই বলুন না কেন সেই নির্বাচনের নাম হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন। 2018 সনের যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল রাতের ভোট। 2024 সনের যে নির্বাচন সেই নির্বাচনের নাম হয়েছিল আমি দামিন নির্বাচন। এখন আগামীতে যে নির্বাচন মানে যে নির্বাচনটা হলো এটির কি পরিণতি হবে, এটির কি নাম হবে, সেটাই হলো দেখার বিষয়। এই যে আগামী নির্বাচন অর্থাৎ 2025 সনে বা 26 সনে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের নামে যে আগামী দিনে কি নির্বাচন হবে এটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করেছি। সেই একটি কথার কারণে দেখা গেল পুরো লেখাটা বাদ। এবং সেটা স্বয়ং সম্পাদক মানে ওখানে দুটো গ্রুপ, মালিক পক্ষ, তারপরে সম্পাদকীয় যারা আছেন তারা, সব সাংবাদিক, তারা সকাল থেকে একদম রাত্রি 12টা পর্যন্ত পাহারা দিয়েছে এই লেখাটা যেন ছাপা হয়। আর রাত্রি 12টার সময় এসে সম্পাদক এসে সেই, যদিও তার সেই সম্পাদকের চাকরি এখন আর নেই সেখানে, ওই বিএনপির যারা লোকজন আছে তারাই তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। তারপরেও দেখুন যে মানে একটা মানুষ ভদ্রতার আবরণে কিভাবে দানব হয়ে যেতে পারে। এই যে দানবীয় কর্মকাণ্ড কালের কণ্ঠে চলছে, তারপর 71 টেলিভিশনে চলছে, সময় টেলিভিশনে চলছে, গ্লোবাল টেলিভিশনে চলছে, এটিএন নিউজে চলছে, এটিএন বাংলাতে চলছে, ডিবিসিতে চলছে, এমন কোনো মিডিয়া নেই। প্রত্যেকটা মিডিয়াতে এইভাবে লোকজন ঢুকে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর পরিবর্তে এখন বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাইমা রহমান জিন্দাবাদ, তারপরে জুবাইদা রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এর বাইরে অন্য কোনো টু শব্দ এখানে করা যাচ্ছে না। আর এর ফলে কি হলো, পুরো সমাজের ভিতরে যে একটা ভাইব্রেন্টনেস, একটা কম্পন, যে কম্পনের মাধ্যমে সত্য বেরিয়ে আসে, সেই জিনিসটি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে। ফলে সরকারের মানে এরকম একটা যখন অবস্থা চলতে থাকে যে পরিবেশে আলো থাকে না, বাতাস থাকে না, আলো এবং বাতাস যদি না থাকে তাহলে সেখানে শব্দ তৈরি হয় না। আর যেখানে শব্দ শোনা যায় না, আপনি যত কথাই বলেন কিন্তু আপনার কথা আপনি নিজেও শুনতে পারবেন না যদি আলো এবং বাতাস না থাকে। তো তদ্রূপ একটা সমাজ এই বিএনপি পন্থী যারা পান্ডা সংবাদপত্র জগতে তারা তৈরি করে ফেলেছে। ফলে আমাদের এই সমাজের মানে একমাত্র অবলম্বন হলো এই সোশ্যাল মিডিয়া। যে সোশ্যাল মিডিয়া সরকারের পক্ষে, কোনো সরকারের পক্ষে, আমেরিকান সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। ফলে আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো বলছি সেই কথাগুলো 99.99% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুমেরাং হয়ে যাচ্ছে সরকারের জন্য। অথচ এই কথাগুলো যদি মূলধারার গণমাধ্যমে হতো, এটা ওয়েল পলিশড হতো, দায়িত্ব এবং কাণ্ডজ্ঞান সহকারে সবাই কথাবার্তা বলতেন এবং এগুলো নিয়ে গুজব তৈরি হতো না। যেমন ধরুন আমি একটা কথা বললাম, আমার এই বক্তব্যের একটা ছোট্ট অংশ নিয়ে সে দেখা গেল যে এইটার ভিউ হলো 1 লাখ পুরো ভিডিওর, অথচ ছোট ক্লিপটি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেল ওই একটা কথা দিয়ে, হায় হায় রনি সাহেব এই কথা বলেছে, এবং সেটা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। কিন্তু যদি এই একই কথা যদি গণমাধ্যমে আসতো, আমি যেভাবে কথা বলছি আমার মতো এভাবে যদি প্রতিটি মানুষ লিখতে পারতো, বলতে পারতো, তাহলে সরকার ভাইব্র্যান্ট থাকতেন, তার একটা মানুষ বুঝতে পারতেন দেশে কি হচ্ছে। এখানে পিটাপিটির কোনো রিজন আসতো না, বরং অটোমেটিকভাবে যারা দুর্বৃত্ত রয়েছে, দলের মধ্যে দুর্বৃত্ত যারা তারেক রহমান সাহেবের জন্য ক্ষতিকর, বিএনপির জন্য ক্ষতিকর এবং দেশের জন্য ক্ষতিকর, এই মানুষগুলো অনায়াসে পচে যেত। কিন্তু সেই কাজ না করে একেবারে প্রথম শুরুর দিন থেকে যেভাবে দলীয় পান্ডাদের হাতে, যাদের এডুকেশন নেই, যাদের কোয়ালিটি নেই, যাদের 2 কলম লেখার ক্ষমতা নেই, যাদের অডিয়েন্স নেই, মানে তারা বক্তা হিসেবে তাদের কোনো অডিয়েন্স নেই, তাদের কোনো সৃষ্টিকর্ম নেই, যাদের কোনো পাঠক নেই, এই ধরনের লোক সব বিএনপি মানে তারা বিএনপিকে ওন করে ফেলেছে, দে আর দ্য ওনার অফ বিএনপি। ফলে পিটাতে হবে না, মানে লিখবে তারপর আপনি পিটাবেন সেটা তো পরের ব্যাপার। পত্রিকাগুলো এখন যেভাবে আছে, বড় বড় পত্রিকাগুলো যেভাবে আছে, এইভাবে আসলে কোনো লেখা, সরকার বিরোধী কোনো লেখা এখানে ছাপানোই হচ্ছে না।
ফলে সরকার বুঝতে পারছে না যে কোন ভয়াবহ পরিণতির দিকে তারা এগোচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের দেশের প্রতি তার খাস রহমত এবং বরকত নাজিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।